হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দাদা না, আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি, যে এখন প্রধান কন্টেন্ট হিসাবে প্রত্যেকের মানে কি বলবো সবার আর কি কন্টেন্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন ওয়াইটির মার্কেটে। কারণ হচ্ছে রিসেন্ট তোমরা দেখেছো যে তার ভাইয়ের সাথে যে ভাইয়ের যে লিগাল টিম, সেই লিগাল টিমের যিনি প্রধান, তার সাথে এর একটা মনোমালিন্য ক্রিয়েট হয়েছে এবং যেটা একটা ইস্যু হয়ে পুরো ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে কালকে দিদি একটা লাইভ ভিডিও করেন এবং যেখানে দিদির বক্তব্য যে ব্ল্যাকমেল নিয়ে সেখানে দিদি অনেক বক্তব্য পেশ করেছেন। এবং কালকে আরও একটা লাইভ হয়েছে, যেটা হচ্ছে আমাদের ওয়াইটির সঞ্জয় দার লাইভ, যেই লাইভ নয় একটা ভিডিও। কালকে সঞ্জয় দার সন্ধ্যাবেলায় একটা ভিডিও এসছে, যেই ভিডিওটা থেকে অনেক তথ্য উঠে এসছে। সেখানে কি বলা, একজনের কমেন্ট দেখানো হয়েছে, যিনি হচ্ছেন আমাদের এই দিদির একেবারে অন্তরঙ্গ ললিতা বান্ধবী। তো ললিতা বান্ধবীকে কালকে তোমরা ললিতা বান্ধবীর একটা কমেন্ট দেখেছো, যিনি হরে কৃষ্ণা নামে পরিচিত। সেই হরে কৃষ্ণার বাড়িতে দিদি কিন্তু মাঝে মাঝেই টাইম কাটাতে যান এবং যখন দিদির কাজলদানি ঘষাঘষি করার ইচ্ছে হয় তখন দিদি কিন্তু এই হরে কৃষ্ণার বাড়িতে গিয়ে শেল্টার নেন। আগে পিছে হয়তো ধরুন দুদিন কি একদিন কাজলদানিকে নিয়ে কাজল ঘষাঘষি করে আসলেন, বা মাঝখানে একটা দিন এই হরে কৃষ্ণার বাড়িতে হরে কৃষ্ণ করলেন, তারপরে তৃতীয় দিন বাড়িতে ফিরে এসে পুরো গুবলেটবাজি করে হাজব্যান্ডকে বললেন আমি তো হরে কৃষ্ণার বাড়িতে হরে কৃষ্ণ নাম গান করছিলাম। বুঝতে পারলাম তো ইনি হচ্ছেন এই টাইপেরই মহিলা। ইনি কিন্তু ওনার এই কাজল ঘষাঘষির কাজটা করার জন্য প্রায় সময়, এটা আরও আগে আমরা শুনেছিলাম যে মিলির কাছেও, আমরা মিলির বাড়িতেও যখন গেছিল তখনও কিন্তু এই কথা উঠে এসেছিল। মিলির বাড়ি যাওয়ার নাম করে আগে পিছে কোনো একটা জায়গায় সময় টময় কাটিয়ে তারপরে মিলির বাড়িতে যাওয়া হয়েছিল, এরকম একটা শুনেছিলাম। তো উনি যেই সব ভিউয়ার্সরা ওয়াইটিতে যারা নিজস্ব চ্যানেল ফ্যানেল নেই, এরকম ভিউয়ার্সদেরকে উনি ঠিক করেন, বা এরকম কন্টেন্ট ক্রিয়েটারদের ঠিক করেন যারা ওনার কথায় ওঠে আর বসে, সেই সব ক্রিয়েটারগুলোকে ঠিক করে সেই সব ক্রিয়েটারদের বাড়িতে যাওয়ার নাম করে উনি বাড়ির থেকে বেরিয়ে এই সব অপকর্মগুলো করেন। তো সেখানে এই হরে কৃষ্ণার একটা কমেন্ট উঠে এসছে, যেখানে হরে কৃষ্ণা বলছে, হরে কৃষ্ণা তোমরা সবাই জানো যে বেচুর বাড়িতে যে পিকনিক হয়েছিল, সেই পিকনিকের রান্না বান্না কিন্তু অনেকটা অংশে হরে কৃষ্ণা করেছিল এবং এই হরে কৃষ্ণা দিদি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওইখানে গিয়ে রান্না বান্নার কাজটা করছিল দিদি। পরবর্তীকালে দুপুরবেলায় খাওয়ার কিছুক্ষণ আগে গিয়ে একটু হাতা খুন্তি নাড়িয়ে একটা ভিডিওতে কয়েকটা পোস্ট দিয়ে আর কি বোঝাতে চেয়েছিল যে আমিও এখানে এসে অনেক কাজকর্ম করছি। সত্যিটা আমরা সবাই দেখেছি। তো সেখানে হরে কৃষ্ণা কিন্তু কর্মঠ, এবং হরে কৃষ্ণার কাছে এই বেচু কোনো একটা সময়, ধরুন হয়তো ওই পিকনিকের সময় কিনা বলেছিল কিনা জানি না, বলেছিল যে বেচুর কিন্তু প্রচুর টাকা পয়সা কিন্তু বেচুর যাচ্ছে বেরোচ্ছে, এবং বেচু কিন্তু ওই টাকা পয়সাগুলো এই পরিমাণে জলের মতন বেরোচ্ছে, বেচু খরচা চালাতে হিমশিম খাচ্ছে। এই একই কথা কিন্তু সোল বালির কাছ থেকেও যে রেকর্ডিংটা আমরা সুতপার কাছ থেকে শুনেছিলাম, সুতপাকে দিয়েছিল আর কি মহিলা, সেই কল রেকর্ডিংয়েও কিন্তু আমরা একই কথা শুনেছিলাম। এই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে বেচু কিন্তু জর্জরিত হয়ে রয়েছে এবং বেচু এই টাকার মধ্যে এমন পরিস্থিতি খরচা চালাতে পারছে না। সেখানে দাঁড়িয়ে আমাদের দিদিকে যখন এই ঘটনাটা বলেছিল, তখন দিদি বলেছিল চেপে যা। ভাবতে পারেন আজকের ডেটে
এই দিদি ভিউয়ার্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সুরসুরি জাগিয়ে নিজের দিকে টেনে বেচুকে এবং ওয়াইটির এই ম্যাডামকে পুরো দমে ভিলেন ক্রিয়েট করে নিজে পুরোপুরি ভিউয়ার্সদের কাছে একেবারে স্বচ্ছ একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে এবং বোঝাতে চাইছে ভাই আমি সৎ, আমি যা বলি সত্যি ছাড়া কোনোদিনও আমি মিথ্যা কথা বলি না, আমি ভেতরেও যা, আমি বাইরেও তা, আমি সামনেও তাই, আমি পেছনেও তাই, আমি ডাইনেও তাই, আমি বায়েও তাই, তাই না? ব্যাপারটা কিন্তু অনেকটা সেই রকম। এবার সেই হরে কৃষ্ণার থেকে যখন এটা বেরিয়ে আসলো যে এ কি বলেছিল চেপে যেতে, কারণ তোমরা জানো যে একটা সময় বেচুর পুরো টাকা পয়সা লেনদেন সমস্ত কিছুতে ভাগ কিন্তু এই জাস্টের ছিল। এটা যদি মানে তোমরা দেখেছো বেচুর বাড়িতে দুটো গিফট আসলে দুটো গিফট কিন্তু এমনও হয়েছে এই দিদির বাড়িতে দিদি এবং দিদির মেয়ের জন্য এসছে, শুধুমাত্র বেচুর বাড়িতে নয়, তার সঙ্গে দিদির বাড়িতেও দিদির মেয়ে দিদির জন্য মানে গিফট এসছে। 3টে লিপস্টিক আসলে একটা বেচুর মায়ের, একটা দিদির মেয়ের লিপস্টিক এসছে। ব্যাগ দুটো আসলে একটা দিদির, একটা বেচুর মায়ের। এই রকম ভাবে উনি কিন্তু সর্ব জায়গায় কিন্তু আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং এটাই ওনার উদ্দেশ্য ছিল। সেই কারণের জন্যই কিন্তু উনি এই যে ম্যাডাম কিন্তু বারবার বলছেন আমি এই কেসটা নিতে চাইনি, আমার এই কেসটায় ঢোকার কোনো ইচ্ছা ছিল না, আমার একদমই এই কেসটা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল না, কিন্তু দিদি চেয়েছিল যে ম্যাডাম যাতে এই কাজটা নেয়, কারণ দিদির ধান্দাটা ছিল অন্য জায়গায়, অত্যন্ত গভীর জলের মাছ এবং অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধিদারী পলিটিক্স উনি করতে পারেন, খেলতে পারেন। পলিটিক্স উনি করেন না, কিন্তু উনি বাস্তব জীবনে দারুণভাবে পলিটিক্স খেলতে পারে, দারুণভাবে মাইন্ড গেম খেলতে পারে, দারুণভাবে মানুষের মাইন্ড পড়তে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার চিন্তাভাবনা ছিল বেচুকে আমি একা হাতে হ্যান্ডেল করব, বেচুর লিগাল টিম আমার মানে কি বলবো তত্ত্বাবধানে থাকবে, তাহলে বেচুর লিগাল ব্যাপারে কি হচ্ছে সেটাও আমি খবর পাবো, বেচুর ভেতরের মানে বাড়ির ভেতরে যা খবর সেটাও আমি পাবো, কারণ বেচুর বাড়ির ভেতরে আমি অবাধ প্রবেশ একেবারে করে রেখেছি, যখন তখন যেইভাবে খুশি আমি বেচুর বাড়িতে যখন তখন প্রবেশ করতে পারি। এই যে জিনিসটা করে রেখেছিল এবং পান থেকে চুন খসলেই কিন্তু দিদি কি করতো বেচুর বাড়িতে দৌড়ে চলে যেত, তাই না? পান থেকে চুন খসলেই দিদি বেচুর বাড়ি চলে যেত এবং বেচুর বাড়ির ভেতরে সমস্ত খবর নিয়ে এসে একটার পর একটা কন্টেন্ট করে ছাড়তো। এবং সেই জায়গায় উনি চিন্তা করেছিল এই আলুর দমের হাতে কেসটা থাকলে দিদি কিন্তু কোনো লিগাল ব্যাপার কিচ্ছু জানতে পারছে না, তাহলে কি হবে দিদিকে যদি এইখানে ঢুকাতে পারি তাহলে লিগাল ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ আমি কিন্তু সমস্তটাই জানতে পারবো। এবং এই ম্যাডামকে যখন আমি আমার সঙ্গে একেবারে হৃদয়তা এমনভাবে করে নিয়েছি সম্পর্ক, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দিদিও আমার কথা শুনবে, আমার কথায় উঠবে এবং বসবে, কারণ আমি একে প্রচারের আলোতে এনে দিয়েছি, আমি একে ইউটিউবে পরিচয় করিয়ে দিয়েছি, আমি এর চ্যানেল গ্রো করার সমস্ত ব্যবস্থা করেছি, তার মানে আমার কাছে সে কি আমার ওপরে তার একটা আস্থা রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার উপরে নির্ভরশীল ওয়াইটি জগতের জন্য, এবং আমি এর উপরে নির্ভরশীল কিসের জন্য অন্য ক্রিয়েটারদেরকে থ্রেট দেওয়ার জন্য। ভাই আমি এখানে রাজত্ব করব, আমি যা অপকর্ম করব সেই অপকর্ম ঢাকবে এই দিদি, এবং দিদিকে মানে একেবারে ওয়াইটি জগতে একেবারে স্বনামধন্য করে তোলার জন্য যা করণীয় কর্তব্য আমি করব। ব্যাপারটা বুঝতে পারলে? এই রকমই একটা চিন্তা ভাবনা করে এই দিদি কি করেছিল এই ম্যাডামকে বেচুর লাইভে ঢুকিয়েছিল, এবং বেচুর লাইভে ঢোকার পরে উনি দেখেছেন যে আমার ক্লায়েন্টের কেসটাকে জেতানোর জন্য যা করণীয় কর্তব্য আমি করব। সেখানে আমি এক্স চিনি না, জেড চিনি না, ওয়াই চিনি না, কাউকে চিনি না, রাম শ্যাম যদু মধু আমি কাউকে চিনি না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি ওনার মতন কাজ করেছে। কিন্তু এখানে এই যে আমাদের
দিদির সমস্যাটা কোথায় হয়েছে, দিদি কিন্তু এইখানে কোনো রকমভাবে কিচ্ছু জানতে পারছিল না, কি হচ্ছে কি হচ্ছে না কিছুই কিন্তু দিদি জানতে পারছিল না। সেই কারণের জন্যই দিদি ভেতরের খবর জানতে না পারার জন্য, আইনত ব্যাপারগুলো জানতে না পারার জন্য কন্টেন্ট করতে পারছিল না, কন্টেন্ট করতে, এবং এই জায়গায় দিদির চিন্তাভাবনা বিঘ্নিত হয়েছে। দিদি যেইভাবে গুটিটা সাজিয়েছিল যে এই দিদিকে দিয়ে লিগাল কাজগুলো করাবেন এবং বেচুকে সম্পূর্ণভাবে গ্রিপে রাখবেন যতদিন পর্যন্ত এই যে ওয়াইটিতে এই কন্টেন্টটা মানুষ খাবে, ততদিন পর্যন্ত এই কন্টেন্টটাকে দিদির হাতের মুঠোয় রাখবে। ঠিক যেমনভাবে ঝিমি এবং রিতমের কেসটাকে দিদি মাঝখানে ঢুকে গিয়ে এন্ট্রি নিয়ে ঝিমির এই রিতমের একেবারে বাড়ির ভেতরে রিতমের এক্স ওয়াইফের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে পুরো দমে মালাইটা উনি খেয়েছিলেন, সেম এই ব্যাপারেও সেটাই উনি চেয়েছিলেন। এবং বহু টাকা পয়সা লেনদেন সেই সময় হয়েছিল, প্রত্যেকে জানে, যারা ভেতর থেকে মানে গ্রুপে ছিল তারাও জানে যে কত টাকা লেনদেন হয়েছিল, কোনখানে অনেকে তো ক্যাশ টাকা পর্যন্ত হাতে হাতে টাকা পয়সা পর্যন্ত দেওয়া হয়েছিল পিকনিকে, সেটাও তোমরা জানো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দিদি এইভাবে এই ফ্যামিলিটাকে চুষছিল, যেখানে উনি জানতে পারছেন যে ছেলেটা টাকা পয়সার মধ্যে ডুবে যাচ্ছে এই কেস ব্যাপারের মধ্যে। সেইখানে বান্ধবীকে বলছেন চেপে যা, তুই চেপে খেল, মানে চুপ থাক, মুখটা চুপ রাখ, আমি আমার মতন গেমটা খেলে যাই। আজকে বলছে, কালকে কমেন্ট বক্সে একজন কমেন্ট লিখেছে যে আপনার কি কোনো আত্মসম্মান বোধ নেই, আপনি কি আত্মসম্মান বোধ কোনটা সেটাও জানেন না। সেখানে বলছে যে অনেক সময় কাছের মানুষকে বাঁচানোর জন্য অনেক কিছু সহ্য করতে হয়, পোলাইটলি সব কিছু মেনে নিতে হয়, বুঝাতে হয়, মানে এরকম একটা কিছু। কারণ ওনার বক্তব্য যে উনি এই বেচুকে এতটাই ভালোবাসেন এবং সেখানে ম্যাডামের এন্ট্রি ঘটে গেছে, এবং ওখানে যদি এই দিদি এখন লাউডভাবে প্রতিবাদ করে, তার সম্মানের দিকে তাকিয়ে যদি চিৎকার করে প্রতিবাদ করে, তাহলে কিন্তু বেচু কেস খাবে, তাহলে কিন্তু বেচুকে ব্ল্যাকমেল করা হবে, তাহলে কিন্তু বেচুর ক্ষতি হবে। সেই কারণের জন্য আমি ত্যাগ করছি, আমি মুখ বুজে সমস্ত অন্যায় সহ্য করছি, আমি মুখ খুলছি না, আমি আমার অন্যায়ের কথা, আমি আমার আত্মসম্মানকে বলিদান দিচ্ছি। ভাবতে পারেন? আর ভিউয়ার্সরা গিয়ে সেটা দেখে, সেটা শুনে, সেটা ভেবে বাবা দিদি তোমার মতন দিদি যদি কেউ পায়, সত্যি বেচু তোমার মতন দিদিকে বুঝলো না গো, তুমি কি ত্যাগ করতে পারো, তুমি যাকে ভাই ডেকেছো, পাতানো ভাইয়ের জন্য এত ত্যাগ। বুঝতে পেরেছেন ভিউয়ার্সদেরকে কেমন ইমোশনালি সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কিভাবে ইমোশনালি সুড়সুড়ি দেওয়া হচ্ছে, এবং বেচুকে আর এই দিদিকে একেবারে সূক্ষ্মভাবে ভিউয়ার্সদের চোখে সুন্দরভাবে নিচে নামানো হচ্ছে, যেটা ওনার মাইন্ড গেম। এই মাইন্ড গেমটা উনি দারুণভাবে খেলতে পারেন, দারুণভাবে। এরও আগে তোমরা দেখবে যে বেচুকে যখন উনি কিভাবে পরিচালনা করেছে, এরও আগে যখন এই যে বেচুর বলেছিল যে এবার আমি চ্যাট রিভিল করব, আমার কাছে চিনার যা যা রয়েছে প্রুফ, সেগুলো কিন্তু আমি এবার দেখাতে বাধ্য হব, থ্রেট দেওয়া হয়েছিল চিনাকে। এবং আমরা বলেছিলাম এত ভয় দেখিয়ে লাভ নেই, কি চ্যাট আছে রিভিল করো, আমরাও দেখতে চাই, কি ভিডিও আছে রিভিল করো, আমরাও দেখতে চাই। সেখানে আমরা দেখেছিলাম যে বেচু, এই দিদি দিনের পর দিন উস্কেছে, কেন তুমি চ্যাটগুলো দিচ্ছ না, কেন তুমি ভিডিও ক্লিপিংসগুলো দিচ্ছ না, কি তোমার কাছে প্রমাণ আছে তুমি দাও, সেগুলো দাও, আমরা যাতে তরি জুত করে মশলা মাখিয়ে একদম সেগুলোকে কি করতে পারি, আমরা যেন সেগুলোকে মশলা মাখিয়ে প্রেজেন্ট করতে পারি দিনের পর দিন। সেটাই বলা হয়েছিল, সেটাই চাওয়া হয়েছিল, তাই না? চাওয়া হয়েছিল। কিন্তু
সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর কাছে কিন্তু কোনো রকম প্রমাণ ছিল না, এবং প্রমাণ না থাকার জন্য বেচু অবশেষে কি করেছিল, লেটার চ্যাট আমাদের সামনে এনে হাজির করেছিল। লেটার কল লিস্ট মানে কথোপকথন আমাদের কাছে হাজির করেছিল, যেখান থেকে উঠে এসেছিল যে চীনা কিন্তু তার সংসার জীবনটাকে এতটাই ভালোবাসতো যে লেটার কাছে কিন্তু চীনা সংসার ছেড়ে আসতে চায়নি। চীনা চেয়েছিল ওখানেই থাকুক যেখানে, যেটা দীপ্ত কিন্তু পরিষ্কারভাবে বলেছে, আমি জানি তুই তোর স্বামী সন্তান ছেড়ে বেরোতে পারছিস না, তাই না? তাহলে দেখুন যে কিভাবে এই ছেলেটার মস্তিষ্কটাকে উনি পরিচালনা করেছেন। এবং যদি সেই সময় বেচু এদের কথা মতন কোনো কল লিস্ট বা চ্যাট লিস্ট বা ওর নাম কি ভিডিও কল রেকর্ডিং কিছু দিত, সেটাকে মশলা মাখিয়ে দিদি এত সুন্দরভাবে পরিবেশন করতো না, যেমনভাবে রিতম এবং তার এক্স ওয়াইফকে বলেছিল যে প্রমোশনের অ্যাড আছে বলে চলে যাবি এবং দারুণ দারুণ রিলস বানাবি, এখন এগুলোই ভিউয়ার্সরা খাবে, এবং বাড়ির লোককে প্রোটেকশন নিয়ে যা করবি প্রোটেকশন নিয়ে করবি, এবং বাড়ির লোককে সব কিছু জানানোর দরকার নেই, বাড়ির লোক জিজ্ঞাসা করলে বলবি প্রমোশনাল ভিডিওর জন্য আমরা দুজন মানে যাচ্ছি। এইভাবেই কিন্তু উনি পেছন থেকে গেম খেলেন এবং সামনে এসে অন্য একটা মূর্তি ধরে ভিউয়ার্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেন, ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেন, যেটা উনি এখন করছেন যে আমি দিদিকে বলছি আমার ক্ষতি করছো, আমাকে ব্ল্যাকমেল করছো, কিন্তু আমার ভাইকে ব্ল্যাকমেল করো না। আমি দিদি, আমি বলছি আমি সব মেনে নেব, ওর কোনো ক্ষতি করো না, ওকে তুমি ব্ল্যাকমেল করো না, ওর তুমি কোনো রকমভাবে ওর পরিবারের কোনো ক্ষতি করো না। তার মানে আমি ডাইরেক্ট লোকের কাছে বলছি যে আমি যদি ওনার কথা না শুনি বা আমি যদি মুখ বন্ধ না রাখি, তাহলে উনি বেচুর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ক্ষতি করে দেবেন। ওই কারণেই উনি ডেসপারেটলি বলেছেন বেচুর লাইফ ইউটিউব জার্নি এবং ম্যাডামের ইউটিউব জার্নি এখানেই শেষ। কেন, উনি জানেন উনি কিভাবে মাইন্ড গেম খেলবেন, উনি জানেন কোন গুটিকে কোন জায়গায় সাজিয়ে কখন কোন দান দিতে হবে, সেটা উনি ভীষণ 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 ভালোভাবে জানেন, কারণ এটাতে উনি পারদর্শী। আচ্ছা পলিটিশিয়ান ওনার এই নোংরা মাইন্ড গেমের কাছে হার মেনে যাবে। বুঝতে পারলে? আজকে উনি এরকমভাবেই প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় ঢুকেছে। এই ইউটিউব জার্নিতেও উনি এরও আগে এই অনেস্ট গ্রুপের আগে আরও একটা দলে ছিল, সেই দল থেকে সুযোগ সুবিধা নেওয়ার পরে সেটাকে ছেড়ে যখন বুঝেছে এই অনেস্ট গ্রুপের দলের লোকের সাহায্য আমার দরকার, আমার এই লোকগুলোর ঘাড়ের ওপরে দাঁড়িয়ে আমি আমার চ্যানেল গ্রো করতে পারবো, তখন কিন্তু তাই করেছে। এবং তারপরে যখন মনে করেছে অনেস্ট গ্রুপের আর প্রয়োজন নেই, অনেস্ট গ্রুপে ক্যাত লাথি মেরে আমি একটা নিজের মানে আলাদা একটা গ্রুপ খুলে আমি দলনেত্রী হতে পারবো, উনি কিন্তু সেটাই করেছেন। এবং পরবর্তীকালে এই দলটাকে বাদ দিয়ে ছেড়ে একজন মেম্বারকে নিয়ে উনি এই দল থেকে বেরিয়ে গেছিলেন, সেটা হচ্ছে আমাদের বলদি ঢেপিকে নিয়ে উনি এই গ্রুপটার থেকে বেরিয়েছিলেন এবং গিয়ে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করেছিলেন, সেটা তোমরা সবাই জানো। আরও একটা কথা কালকে ওই সঞ্জয় দার ভিডিও থেকে উঠে এসছে, সেটা হচ্ছে যে এই যে যার বাড়িতে বেচুরি একজন অত্যন্ত একেবারে প্রথম থেকে দেখে এরা বেচুর চ্যানেল, সেই রকমই একজন ভিউয়ার্স যে নাকি ব্যাঙ্গালোরে থাকে, যেখানে গিয়ে এই যে আমাদের দিদি তোমার চিকিৎসার জন্য গেছিল, তার হাজব্যান্ডের চিকিৎসা করানোর জন্য গেছিল, এবং সেখানে গিয়ে তার বাড়িতে থাকা খাওয়া ডাক্তার দেখানোর ব্যবস্থা, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করা থেকে শুরু করে তার ফ্রিতে বডি চেক আপ, তার শপিং মল
থেকে শাড়ি কেনা থেকে শুরু করে যাবতীয় করে উনি ওখান থেকে এসছিলেন এবং সেই মেয়েটির সঙ্গে নাকি উনি কালকের ভিডিওতে শুনলাম, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু উঠে আসছে এরকমই যে সেই মেয়েটার সঙ্গে নাকি উনি একটা সম্বন্ধ দেখার চেষ্টা করেছিলেন এবং উনি চেয়েছিলেন ভাইকে ঘরে এবং বাইরে এই পরিবারটাকে পুরো দমে উনি যাতে কন্ট্রোল করতে পারেন। যদি ওনার দেখা মেয়েকে বেচু বিয়ে করে তাহলে বেচুর বউ এবং বেচু দুজনই ওনার গ্রিপের মধ্যে থাকবে, কিন্তু সেখানে যদি অন্য কোনো মেয়ে ঢুকে যায় তাহলে উনি আর বেচুকে পরিচালনা করতে পারবেন না, যেটা এখন বর্তমানে হচ্ছে। ঝিঙ্কু মামুনি ক্যাতা ক্যাত মুখের মধ্যে লাথি মেরে ওনাকে ওনার অকাত বোঝাচ্ছে। আগের দিনকে আমরা কি শুনেছিলাম যে ঝিঙ্কু তো কোনো নাম নেয়নি, বেচুর নাম নিয়েছে, টাইটেল তো বলেনি। কোনো মানুষ যদি কারো নাম বলে তাহলে সেখানে কারো কিছু কথা বলার থাকতেই পারে না, সে যে কোনো মানুষের নাম নিতে পারে, একই নামের হাজার একটা মানুষ আছে। দেখুন কতটা অধ্যত্ত সেই মেয়েটির। যখনই এই কথাটা লাইভে হলো সেই দিনকেই মেয়েটি একটি ভিডিও করলো এবং মন কি বাত বলতে গিয়ে সে বলল যে আমার কিন্তু বেচুকে ভীষণ হ্যান্ডসাম লাগে এবং বেচুর কাছে আমি অনেক কিছু শিখেছি। বেচু আমার ভালো বন্ধু ছিল, থাকবে, আছে, এবং শুধু বন্ধুটাকে বন্ধুর মতনই রাখতে দিন না, অন্য কিছু বললে সুরসুরি লাগে, অন্য কিছু বললে সুরসুরি লাগে। আমি ভালো বন্ধু, নাম নিয়ে বলছে, টাইটেল নিয়ে বলছে, বলে বোঝাতে চাইছে দেখ কেমন লাগে। আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না, সেই কারণের জন্য আমি বেচুর নাম টাইটেল নিয়ে তোদেরকে শোনাচ্ছি। কিছু করার থাকলে কর, কিছু ছেঁড়ার থাকলে ছেড়, আমার ঘন্টা ফরক পড়ে। আসলে সত্যি কথাই, যেসব মহিলারা কান কাটা কুত্তা হয় না, কুত্তি হয় না, তারা কিন্তু বেসিক্যালি তাদের ঘন্টাই হয়। তাদেরকে আপনি, যে মহিলা নিজের সন্তান ছেড়ে, যে মা নিজের সন্তান ছেড়ে নিজের বেলেল্লাপনাকে চরিতার্থ করার জন্য বাড়ির থেকে বেরিয়ে অন্য একটি পুরুষকে বিয়ে না করে 8 বছর তার সঙ্গে লিভিংয়ে থাকতে পারে, সেই সব মহিলারা যে কোনো কিছু করতে পারে। আজকে অনেকেই বলছেন যে চীনার জীবনে, এই যে চীনার বাচ্চা বাচ্চা এখন কার কাছে সুরক্ষিত থাকবে, এই রকম মহিলার থেকে মায়ের কাছেই চলে যাওয়া ভালো। প্রথমত এই রকম হোক, ওই রকম হোক, সেই রকম হোক, বাচ্চা সবসময়ের জন্যই মায়ের কাছে সুরক্ষিত। মায়ের থেকে বেস্ট অপশন বাচ্চার জন্য কেউ হতে পারে না, পারে না, পারে না, এটা বাস্তব সত্যি। কেউ মায়ের থেকে বেস্ট অপশন হতে পারে না। আজকে এই মহিলা যদি তার সন্তান ছেড়েও আসতো, না এসে সন্তান নিয়েও আসতো, সেই ক্ষেত্রেও কি বেচু তার সন্তানকে অ্যালাউ করে এই মহিলার সঙ্গে সংসার করতো? আমি জানি না, সেটা পরবর্তীকালে হলে হতেও পারে। আর যদি মেয়েকে নিয়েও আসে, সেই ক্ষেত্রেও কি সোনা বাবা ওখানে সুরক্ষিতভাবে বসবাস করতে পারতো? আমার জানা নেই, কারণ এর কার্যকলাপ দেখে যেটা বুঝছি সেটা একেবারেই সম্ভব নয়। তার থেকেও বড় হচ্ছে মায়ের কাছে বাচ্চার যত্ন মায়ের থেকে ভালো, বাচ্চার ভালো কেউ করতে পারে না। আজকের ডেটে দেখুন যে এত কিছু পরিস্থিতি এইভাবে জটিল থেকে জটিলতর হয়ে আজকে কত রকম পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, কিন্তু এই যে আমাদের দিদির যে কার্যকলাপ, সেটা কিন্তু আজকের ডেটে প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার যে উনি কতটা গভীর জলের মাছ এবং উনি কিভাবে ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে খেলেন এবং সেই জায়গায় উনি কিভাবে নিজের জায়গাটা তৈরি করে অন্যের ঘাড়ে বন্দুকটা এত সূক্ষ্মভাবে রাখেন। যখন ফায়ার করেন অপরাধীকে, অন্য কেউ অপরাধী হিসাবে চিহ্নিত হয়, উনি কিন্তু নিট অ্যান্ড ক্লিন সেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে দাঁড়িয়ে থেকে বলেন, আমি যাহা বলি সত্যি বই, মিথ্যা বলি না। আমার সামনে, ভেতরে, পাশে, ডাইনে, বায়ে সব জায়গায় একই, আমি ভেতরে বাইরে একটাই মানুষ, তার মধ্যে কোনো মুখোশ নেই।
হাস্যকরের থেকেও হাস্যকর লাগে। আপনারা দেখছেন, যারা বোঝার তারা বুঝতে পারছেন, আর যারা সিমার্কা ভিউয়ার্স হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা আশা করি কোনো দিনই বোঝেননি, কোনো দিনই বুঝবেন না, আগামীকালও বুঝবেন না, হ্যাঁ ভবিষ্যতেও বোঝার চিন্তাভাবনাও রাখবেন না আশা করি। কারণ দেখুন এই জন্যই বেচুকে সৌমালিদি বলেছিল, যাকে ধরেছিস তাকে জাপটে রাখিস, শক্ত করে ধরে রাখিস, যতক্ষণ তোর মানে এই বাড়িতে তিনি আসা যাওয়া করতে পারবেন ততদিনই তোদের জন্য মঙ্গল। যেদিনকে তোর দিক থেকে মুখ ফিরিয়ে উনি নেবেন, সেদিনকে বুঝতে পারবি খাল কেটে কোন কুমিরকে ঘরে ঢুকিয়েছিস। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।